ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে তো আপনারা বুঝেই গেছেন যে আজকে কোন গল্প পাঠ করতে চলেছি। তবে গল্প পাঠের আগে কিছু কথা বলে নেওয়া যাক। আচ্ছা ভাবুন তো, আপনি আপনার চোখের সামনে কাউকে খুব কষ্ট পেতে দেখছেন। সেটা অন্যের অভাবে হোক, অর্থের অভাবে হোক, বা অন্য যে কোনো কারণ হতে পারে। মনে মনে ভাবছেন আপনার সমস্তটুকু দিয়ে তার পাশে দাঁড়াবেন, অথবা আপনি ভাবছেন যে তার পরিস্থিতিতে আপনি থাকলে হয়তো সেই মানুষটার কষ্টটাও কিছুটা লাঘব হতে পারে। আচ্ছা, এতে কি আদৌ সমস্যার সমাধান হবে? প্রতিকারের আসল পথ কি আদৌ নিজের সমস্ত কিছু বিলিয়ে দেওয়া, বা নিজেকে সেই পরিস্থিতিতে নিয়ে গিয়ে দাঁড় করানোর মধ্যে আছে? এটা আগে আমাদের ভেবে দেখতে হবে। কেন দুর্ভিক্ষ আসে বারবার? কেন মানুষকে একটু অন্যের অভাবে বারবার মরে যেতে হচ্ছে? সেই কারণ অনুসন্ধান করাই হচ্ছে মানুষের প্রথম দায়িত্ব। অন্যকে বাঁচানোর ইচ্ছে যদি নিজেই মরে গেলেন, তাহলে বাঁচার পথটাই যে হারিয়ে যাবে। সভ্যতার পথ, যুক্তির পথ, এতেই মানুষের আত্মবিশ্বাস বাড়ে ও তার প্রতিবাদী কণ্ঠ জোরদার হয়। নিজে বাঁচবো এবং অপরকেও বাঁচাবো, এটাই সঠিক পথ। লেখক মানিক বন্দ্যোপাধ্যায় তার কে বাঁচায় কে বাঁচে গল্পে এই অনুভবটিকেই ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। আর আমরা আজকে লেখক মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচে গল্পটি পাঠ করতে চলেছি। গল্পটি পাঠ করার আগে গল্পের লেখক মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সংক্ষিপ্ত কিছু জেনে নেওয়া যাক। 1908 সালের 29শে মে তৎকালীন বিহারের দুমকায় মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়। তার আসল নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, তার বাবার নাম হরিহর বন্দ্যোপাধ্যায় এবং মায়ের নাম নীরজা সুন্দরী দেবী। বাবার বদলির চাকরির সুবাদে বাংলা ও বিহারের নানা জায়গায় ঘুরে ঘুরে তার বাল্য ও কৈশোরের দিনগুলি কেটেছে। 1926 সালে মেদিনীপুর জেলা স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন তিনি। তারপর কলকাতার প্রেসিডেন্সি কলেজে গণিতে সাম্মানিক সহ তিনি ভর্তি হন বিএসসি পড়তে। কিন্তু স্নাতক স্তরে পড়তে পড়তেই সাহিত্য সাধনার প্রতি আকৃষ্ট হয়ে পড়া শেষ করতে পারেননি তিনি। প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় বন্ধুদের সঙ্গে কথা প্রসঙ্গে একজন অনামী লেখক হয়েও নামকরা পত্রিকায় লেখা ছাপানোর বাজি ধরেন মানিক। মানিক তার বন্ধুদের বলেছিলেন তিনি 3 মাসের মধ্যে এই কথা প্রমাণ করে দেখাবেন। সেই সময়ই অতসী মামি নামে একটি গল্প লিখে ফেলেন মানিক। আর তা সেকালের অতি বিখ্যাত বিচিত্রা পত্রিকায় ছাপাও হয়ে যায়। এই গল্প প্রকাশের পর থেকেই বহু পত্রপত্রিকা থেকে তার কাছে লেখার আহ্বান আসতে থাকে। এরপরে 1937 সালে বঙ্গশ্রী পত্রিকায় সহ সম্পাদক হিসাবে বেশ কিছুদিন কাজ করলেও সেই চাকরি ছেড়ে দেন তিনি। সারা জীবন চরম দারিদ্রতার মধ্যে দিয়েই তার জীবন কেটেছে। তার লেখা অন্যতম বিখ্যাত উপন্যাসগুলি হল পুতুল নাচের ইতিকথা, জননী, দিবারাত্রির কাব্য, চতুষ্কোণ, পদ্মা নদীর মাঝি, স্বাধীনতার স্বাদ ইত্যাদি। মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্পগুলির মধ্যে প্রাগৈতিহাসিক, সরীসৃপ, ছোট বকুলপুরের যাত্রী, হারানের নাথ জামাই, আজকাল পরশু গল্প ইত্যাদি উল্লেখযোগ্য। তার গল্প ও উপন্যাসের মধ্যে মূলত মার্ক্সীয় চেতনা এবং ফ্রয়েডীয় মনস্তত্ত্ব প্রভাব লক্ষ্য করা যায়। 1956 সালের 23 ডিসেম্বর মাত্র 48 বছর বয়সে মানিক বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়। সারদা কুমার দাসের সম্পাদনায় প্রকাশিত ভৈরব পত্রিকায় প্রথম বর্ষ শারদ সংখ্যা 1943 খ্রিস্টাব্দে প্রথম প্রকাশ পেয়েছিল মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কে বাঁচায় কে বাঁচে গল্পটি। পরে পরিমল গোস্বামী সম্পাদনায় মহামন্বন্তর গল্পগ্রন্থে এই গল্পটি স্থান পায়। শুরু করছে আজকের গল্প পাঠ, কে বাঁচায় কে বাঁচে। সেদিন আপিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল। অনাহারে মৃত্যু। এতদিন শুধু শুনে আর পড়ে এসেছিল ফুটপাতে মৃত্যুর কথা, আজ চোখে পড়ল প্রথম। ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না, নইলে দর্শনটা অনেক আগেই ঘটে যেত সন্দেহ নেই। বাড়ি থেকে বেরিয়ে দুপা হেঁটেই সে ট্রামে ওঠে, নামে গিয়ে প্রায় অফিসের দরজায়। বাড়িটাও তার শহরের এমন এক নিরিবিলি অঞ্চলে যে সে পাড়ায় ফুটপাতও বেশি নেই, লোকে মরতেও যায় না বেশি। চাকর ও ছোট ভাই তার বাজারও কেনাকাটা করে। কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল। মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের শরীরে তার প্রতিক্রিয়া হয়, মানসিক বেদনাবোধের সঙ্গে চলতে থাকে শারীরিক কষ্টবোধ।
অফিসে পৌঁছে নিজের ছোট্ট কুঠুরিতে ঢুকে সে যখন ধপ করে চেয়ারে বসে পড়ল, তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে। একটু বসেই তাই উঠে গেল কলঘরে। দরজা বন্ধ করে বাড়ি থেকে পেট ভরে যত কিছু খেয়ে এসেছিল, ভাজা, ডাল, তরকারি, মাছ, দই আর ভাত, প্রায় সব কিছু বমি করে উড়ে দিল। পাশের কুঠুরি থেকে নিখিল যখন খবর নিতে এলো, কলঘর থেকে ফিরে মৃত্যুঞ্জয় কাঁচের গ্লাসে জল পান করছে। গ্লাসটা খালি করে নামিয়ে রেখে সে শূন্য দৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে রইল। অফিসে সে আর নিখিল প্রায় সমপদস্থ। মাইনে দুজনের সমান, একটা বাড়তি দায়িত্বের জন্য মৃত্যুঞ্জয় 50 টাকা বেশি পায়। নিখিল রোগা, তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু আলসে প্রকৃতির লোক। মৃত্যুঞ্জয় 2 বছর আগে বিয়ে করে 8 বছরে সে মোটে 2টি সন্তানের পিতা হয়েছে। সংসারে নাকি তার মন নেই। অবসর জীবনটা সে বই পড়ে আর একটা চিন্তা জগৎ গড়ে তুলে কাটিয়ে দিতে চায়। অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কে সেও খুব পছন্দ করে, হয়তো মৃদু একটু অবজ্ঞার সঙ্গে ভালোবাসে। মৃত্যুঞ্জয় শুধু নিরীহ, শান্ত, দরদি ভালো মানুষ বলে নয়, সৎ ও সরল বলেও নয়। মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস বলে। মৃত্যুঞ্জয় দুর্বল চিত্ত, ভাবপ্রবণ আদর্শবাদী হলে কোনো কথা ছিল না। দুটো খোঁচা দিয়ে খেপিয়ে তুললেই তার মনের পুঞ্জ পুঞ্জ অন্ধকার বেরিয়ে এসে তাকে অবজ্ঞেয় করে দিত। কিন্তু মৃত্যুঞ্জয়ের মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া শ্লথ, নিস্তেজ নয়। শক্তির একটা উৎস আছে তার মধ্যে। অব্যয়কে শব্দরূপ দেওয়ার চেষ্টায় যে শক্তি বহু ক্ষয় হয়ে গেছে মানুষের জগতে, তারই একটা অংশ। নিখিল পর্যন্ত তাই মাঝে মাঝে কাবু হয়ে যায় মৃত্যুঞ্জয়ের কাছে। মৃদু ঈর্ষার সঙ্গেই সে তখন ভাবে যে নিখিল না হয়ে মৃত্যুঞ্জয় হলে মন্দ ছিল না। মৃত্যুঞ্জয়ের রকম দেখেই নিখিল অনুমান করতে পারল বড় একটা সমস্যার সঙ্গে তার সংঘর্ষ হয়েছে এবং সারসিতে আটকানো মৌমাছির মতো সে মাথা খুঁড়ছে সেই স্বচ্ছ সমস্যার অকারণ অর্থহীন অনুচিত কাঠিন্যে। কি হলো হে তোমার? নিখিল সন্তর্পণে প্রশ্ন করল। মরে গেল, না খেয়ে মরে গেল। আনমনে অর্ধভাষণে যেন আর্তনাদ করে উঠল মৃত্যুঞ্জয়। আরও কয়েকটা প্রশ্ন করে নিখিলের মনে হলো মৃত্যুঞ্জয়ের ভিতরটা সে পরিষ্কার দেখতে পাচ্ছে। ফুটপাতে অনাহারে মৃত্যুর মতো সাধারণ সহজবোধ্য ব্যাপারটা সে ধারণা করতে পারছে না। সেটা আশ্চর্য নয়। সে একসঙ্গে পাহাড় প্রমাণ মাল মশলা ঢোকাবার চেষ্টা করছে তার ক্ষুদ্র ধারণা শক্তির থলিটিতে। ফুটপাতের ওই বিভৎসতা ক্ষুধা অথবা মৃত্যুর রূপ। না খেয়ে মরা কি ও কেমন? কত কষ্ট হয় না খেয়ে মরতে? কীরকম কষ্ট? ক্ষুধার যাতনা বেশি না মৃত্যু যন্ত্রণা বেশি ভয়ঙ্কর? অথচ নিখিল প্রশ্ন করলে সে জবাবে বলল অন্য কথা। ভাবছি আমি বেঁচে থাকতে যে লোকটা না খেয়ে মরে গেল, এ অপরাধের প্রায়শ্চিত্ত কি? জেনে শুনে এতকাল 4 বেলা খেয়েছি পেট ভরে, যথেষ্ট রিলিফ ওয়ার্ক হচ্ছে না। লোকের অভাবে আরও এদিক ওদিক ভেবে পাই না কি করে সময় কাটবে। ঠিক শতধিক আমাকে। মৃত্যুঞ্জয়ের চোখ ছলছল করছে দেখে নিখিল চুপ করে থাকে। দরদের চেয়ে ছোঁয়া যে কিছুই নেই এ জগতে। নিখিলের মনটাও খারাপ হয়ে যায়। দেশের সমস্ত দরদ পুঞ্জীভূত করে ঢাললেও এই আগুন নিভে না ক্ষুধার। অন্যের বদলে বরং সমিদে পরিণত হয়ে যাবে। ভিক্ষা দেওয়ার মতো অস্বাভাবিক পাপ যদি আজও পূর্ণ হয়ে থাকে, জীবন ধারণের অন্যে মানুষের দাবি জন্মাবে কিসে? রূঢ় বাস্তব নিয়মকে উল্টে মধুর আধ্যাত্মিক নীতি করা যায়, কিন্তু সেটা হয় অনিয়ম। চিতার আগুনে যত কোটি মরাই এ পর্যন্ত পোড়ানো হয়ে থাক, পৃথিবীর সমস্ত জ্যান্ত মানুষগুলিকে চিতায় তুলে দিলে আগুন তাদেরও পুড়িয়ে ছাই করে দেবে। বিক্ষুব্ধ চিত্তে এইসব কথা ভাবতে ভাবতে নিখিল সংবাদপত্রটি তুলে নিল। চোখ ফুলিয়ে যেতে যেতে নজরে পড়ল ভালোভাবে সদ্গতির ব্যবস্থা করে গোটাকুড়ি মৃতদেহকে স্বর্গে পাঠানো হয়নি বলে এক স্থানে তীক্ষ্ণ ধার হা উতাস করা মন্তব্য করা হয়েছে। কদিন পরেই মাইনের তারিখ এলো। নিখিলকে প্রতি মাসে 3 জায়গায় কিছু কিছু টাকা পাঠাতে হয়।
মানি অর্ডারের ফর্ম বানিয়ে কলম ধরে সে ভেবে ঠিক করবার চেষ্টা করছে 3টে সাহায্যই এবার 5 টাকা করে কমিয়ে দেবে কিনা। মৃত্যুঞ্জয় ঘরে এসে বসল। সেদিনের পর থেকে মৃত্যুঞ্জয়ের মুখ বিষণ্ণ গম্ভীর হয়ে আছে। নিখিলের সঙ্গেও বেশি কথা বলেনি। একটা কাজ করে দিতে হবে ভাই। মৃত্যুঞ্জয় একতারা নোট নিখিলের সামনে রাখল। টাকাটা কোনো রিলিফ ফান্ডে দিয়ে আসতে হবে। আমি কেন? আমি পারবো না। নিখিল ধীরে ধীরে টাকাটা গুনল। এ কি, সমস্ত মাইনেটা? হ্যাঁ। বাড়িতে তো 9 জন লোক, মাইনের টাকায় মাস চলে না, প্রতি মাসে ধার করছিস। তা হোক, আমায় কিছু একটা করতে হবে ভাই। রাতে ঘুম হয় না, খেতে বসলে খেতে পারি না, একবেলা খাওয়া ছেড়ে দিয়েছি। আমার আর টুনুর মার একবেলার ভাত বিলিয়ে দিই। নিখিল এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। জ্বর হলে যেমন দেখায়, মৃত্যুঞ্জয়ের গোলগাল মুখখানা তেমনি থমথম করছে। ভেতরে সে পুড়ছে, সন্দেহ নেই। টুনুর মার যা স্বাস্থ্য, একবেলা খেয়ে দিন 15-20 টিকতে পারবে? মন্তব্য শুনে মৃত্যুঞ্জয় ঝাঁঝিয়ে উঠল। আমি কি করব? কতবার বলেছি, কত বুঝিয়েছি, কথা শুনবে না। আমি না খেলে উনিও খাবেন না। এ অন্যায় নয়, অত্যাচার নয়। মরে তো মরবে না কে? নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে, এভাবে দেশের লোককে বাঁচানো যায় না। যে অন্ন পাওয়া যাচ্ছে সে অন্ন তো পেটে যাবেই কারো না কারো। যে রিলিফ চলছে তা শুধু একজনের বদলে আরেকজনকে খাওয়ানো। এতে শুধু আড়ালে যারা মরছে তাদের মরতে দিয়ে চোখের সামনে যারা মরছে তাদের কয়েকজনকে বাঁচানোর চেষ্টা করা সান্ত্বনা। কিন্তু এসব কোনো কথাই সে বলতে পারল না, গলায় আটকে গেল। সে শুধু বলল, ভুঁড়ি ভোজনটা অন্যায়, কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই। আমি কেটে ছেঁটে যত দূর সম্ভব খাওয়া কমিয়ে দিয়েছি। বেঁচে থাকতে যতটুকু দরকার খাই, এবং দেশের সমস্ত লোক মরে গেলেও যদি সেটুকু সংগ্রহ করার ক্ষমতা আমার থাকে, কাউকে না দিয়েই নিজে আমি তা খাবো। নীতি ধর্মের দিক থেকে বলছি না, সমাজ ধর্মের দিক থেকে বিচার করলে 10 জনকে খুন করাচ্ছে নিজেকে না খাইয়ে মারা বড় পাপ। ওটা পাশবিক স্বার্থপরতা। কিন্তু যারা না খেয়ে মরছে তাদের যদি এই স্বার্থপরতা থাকতো, এক কাপ অখাদ্য গ্রুয়েল দেওয়ার বদলে তাদের যদি স্বার্থপর করে তোলা হতো, অন্ন থাকতে বাংলায় না খেয়ে কেউ মরতো না। তা সে অন্য 1000 মাইল দূরেই থাক, আর 31টা তালা লাগানো গুদামের মধ্যেই থাক। তুই পাগল নিখিল, বদ্ধ পাগল, বলে মৃত্যুঞ্জয় উঠে গেল। তারপর দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয়। দেরি করে আপিসে আসে, কাজে ভুল করে, চুপ করে বসে ভাবে। একসময় বেরিয়ে যায়। বাড়িতে তাকে পাওয়া যায় না। শহরের আদি অন্তহীন ফুটপাথ ধরে সে ঘুরে ঘুরে বেড়ায়। ডাস্টবিনের ধারে, গাছের নিচে, খোলা ফুটপাতের ধারে যারা পড়ে থাকে, অনেক রাত্রে দোকান বন্ধ হলে যারা হামাগুড়ি দিয়ে সামনের রোয়াকে উঠে একটু ভালো আশ্রয় খোঁজে, ভোর 4টে থেকে যারা লাইন দিয়ে বসে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃত্যুঞ্জয় তাদের লক্ষ্য করে। পাড়ায় পাড়ায় লঙ্গরখানা খুঁজে বার করে অন্য প্রার্থীদের ভিড় দেখে। প্রথম এইসব নরনারীর যতজনের সঙ্গে সম্ভব আলাপ করত, এখন সেটা বন্ধ করে দিয়েছে। সকলে একই কথা বলে, ভাষাও বলার ভঙ্গি পর্যন্ত তাদের একই ধাঁচের। নেশায় আচ্ছন্ন অর্ধচেতন মানুষের প্যানপ্যানানির মতো ঝিমোনো সুরে সেই একই ভাগ্যের কথা, দুঃখের কাহিনী। কারো বুকে নালিশ নেই, কারো মনে প্রতিবাদ নেই। কোথা থেকে কিভাবে কেমন করে সব ওলটপালট হয়ে গেল তারা জানেনি, বোঝেনি, কিন্তু মেনে নিয়েছে। মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়। টুনুর মা বিছানা নিয়েছে। বিছানায় পড়ে থেকেই সে বাড়ির ছেলে বুড়ো সকলকে তাগিদ দিয়ে স্বামীর খোঁজে বারবার বাইরে পাঠিয়ে দেয়। কিন্তু এই বিরাট শহরে কোথায় আগন্তুক মানুষের কোন জঙ্গলের মধ্যে তাকে খুঁজে বার করবে? কিছুক্ষণ বাইরে কাটিয়ে তারা ফিরে আসে। টুনুর মাকে মিথ্যে করে বলে যে মৃত্যুঞ্জয় আসছে, খানিক পরেই আসছে। খবর দিয়ে বাড়ির সকলে কেউ গম্ভীর, কেউ কাঁদো কাঁদো মুখ করে বসে থাকে। ছেলে মেয়েগুলি অনাদরে অবহেলায় ক্ষুধার জ্বালায় চেঁচিয়ে কাঁদে। নিখিলকে বারবার আসতে হয়। টুনুর মা তাকে সকাতরে অনুরোধ জানায় সে যেন একটু নজর রাখে মৃত্যুঞ্জয়ের দিকে।
একটু যেন সে সঙ্গে থাকে তার। নিখিল বলে, আপনি যদি সুস্থ হয়ে উঠে ঘরের দিকে তাকান তাহলে আমি যতক্ষণ পারি সঙ্গে থাকবো, নইলে নয়। টুনুর মা বলে, উঠতে পারলে আমি তো ওর সঙ্গেই ঘুরতাম ঠাকুরপো। ঘুরতেন? নিশ্চয়ই। ওর সঙ্গে থেকে আমি অনেকটা ওর মতোই হয়ে গেছি। উনি পাগল হয়ে যাচ্ছেন, আমারও মনে হয় যেন আমি পাগল হয়ে যাব। ছেলে মেয়েগুলির জন্য সত্যি আমার আর ভাবনা হয় না, কেবলই মনে হয় ফুটপাতের ওই লোকগুলোর কথা। আমাকে 2-3 দিন সঙ্গে নিয়ে গিয়েছিলেন। অনেকক্ষণ চুপ থেকে টুনুর মা আবার বলে, আচ্ছা, কিছুই কি করা যায় না? এই ভাবনাতেই ওর মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। কেমন একটা ধারণা জন্মেছে, যথা সর্বস্ব দান করলেও কিছুই ভালো করতে পারবেন না। দারুণ একটা হতাশা জেগেছে ওর মনে, একেবারে মুষড়ে যাচ্ছে দিনকে দিন। নিখিল শোনে আর তার মুখ কালি হয়ে যায়। মৃত্যুঞ্জয় অফিসে যায় না। নিখিল চেষ্টা করে তার ছুটির ব্যবস্থা করে দিয়েছে। অফিসের ছুটির পর সে মৃত্যুঞ্জয়ের কাছে যায়। মৃত্যুঞ্জয়ের ঘোরাফেরার স্থানগুলি এখন অনেকটা নির্দিষ্ট হয়ে গেছে। ঘন্টার পর ঘন্টা সেও মৃত্যুঞ্জয়ের সঙ্গে কাটিয়ে দেয়। ঘুরিয়ে ফিরে নানাভাবে তাকে উল্টো কথা শোনায়, নিজের আগেকার যুক্তিগুলো নিজেই খণ্ড খণ্ড করে দেয়। মৃত্যুঞ্জয় শোনে, কিন্তু তার চোখ দেখেই টের পাওয়া যায় যে কথার মানে সে আর বুঝতে পারছে না। তার অভিজ্ঞতার কাছে কথার মারপ্যাঁচ অর্থহীন হয়ে গেছে। ক্রমে ক্রমে নিখিলকে হাল ছেড়ে দিতে হয়। তারপর মৃত্যুঞ্জয়ের গা থেকে ধুলিমলিন সিল্কের জামা অদৃশ্য হয়ে যায়। পরনের ধুতির বদলে আসে ছিঁড়া ন্যাকড়া। গায়ে তার মাটি জমা হয়ে দৃশ্যমান হয়ে ওঠে। দাড়িতে মুখ ঢেকে যায়। ছোট একটা মগ হাতে আরও 10 জনের সঙ্গে সে পড়ে থাকে ফুটপাতে আর কাড়াকাড়ি করে লাঙরখানা থেকে খিচুড়ি খায়। বলে, গাঁ থেকে এসেছি, খেতে পাইনি বাবা, আমাকে খেতে দাও। তো এই ছিল আজকের গল্প। যেহেতু এটা আমার একদম প্রথম গল্প, তাই আশা করব আমার যেসব ছোটোখাটো ভুলগুলো হয়েছে সেগুলো আপনারা মার্জনা করে দেবেন। পরবর্তীকালে আরও নতুনভাবে, নতুন করে, নতুন কিছু শিখে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। আর যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীকালে এরকম আরও গল্প নিয়ে আসতে পারি আপনাদের জন্য। ধন্যবাদ।